এমনিতেই ঢাকা শহরে গ্যাস থাকে না, আর কোনো কিছু খাওয়ার জন্য যদি কোনো কিছু তৈরি করতে চান তাহলে তো আসলেই খুব অসুবিধায় পড়ে যাই আমরা। তারপরে কিছু করার নাই, আসলে ইচ্ছা থাকলে উপায় হয়, এটাই আমি মনে করি। তো আমি রান্না করার জন্য এখানে আগে সর্বপ্রথমে যা যা নিয়েছি সেটা আপনার কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ, তারপর এমনি চীনা বাদাম, আর এখানে লং, দারচিনি, এলাচ, জিরা। এটা দুধ দিয়ে আমি একটা প্যাক তৈরি করে রেখেছি, যেটা আমি এই উপকরণটা এক্সট্রাভাবে অ্যাড করছি, যে যাতে করে আপনার এক্সট্রা একটা ফ্লেভার আসে আর স্বাদটা যেন দ্বিগুণ হয়ে যায়। আর আমি এখানে দুধের মধ্যে একটু পরিমাণে রং গুলিয়ে রেখেছি, যাতে করে জর্দার রংটা দিলে কিন্তু আসলে পোলাও দেখতে খুবই ভালো লাগে। আর যাই হোক, এখন আমি টক দই খুলছি আর আগে খাবো না, এটা তো কখনো হতে পারে না। যার কারণে সর্বপ্রথমে টক দইটা খোলার পরে কিন্তু আমি নিজে নিজে আগে খেয়ে ফেলেছি। যাই হোক, এখানে গোশ নিয়েছি 2 কেজি, আর গোশটা সুন্দরভাবে আমি ধুয়ে তারপরে একটা জারের মধ্যে রেখে দিয়েছিলাম ঝাপনাতে, যাতে করে কোনো পানি না থাকে। এখন সম্পূর্ণ গোশগুলো এখানে নিয়ে নিয়েছি, আর আমি কিন্তু রাঁধুনি দিয়েই আজকে রান্না করব বিরিয়ানি। তো তারপরে আমি লং, দারচিনি, এলাচ সব কিছু কিন্তু এক্সট্রাভাবে আদা রসুন বাটা সব কিছু এখানে দিয়েছি, এবং টক দইটাও দিয়েছি। আর আমার ছেলে এগুলো বিশেষ করে বেশিরভাগ, যেহেতু নামাজে যাবে, নামাজ টাইম, তারপরে কিছু করার নাই, আমি ওকে বললাম সুন্দরভাবে তুমি এগুলো দিয়ে দাও আর এগুলো সম্পূর্ণটা সুন্দরভাবে মেখে নাও। তো ও এদিকে মাখছিল, আর এখানে একটু পরিমাণে সয়া সস দিয়ে দিয়েছে, তারপর লবণ স্বাদ বুঝে আমি নিজেই দিয়েছি। ও এখন সুন্দরভাবে মাখবে, তো বুঝতে পারছিল না যে কি করবে, হাত দিয়ে মাখবে না চামিচ দিয়ে। তো আমি বললাম যে সম্পূর্ণ রাঁধুনি মিক্সটা এখানে ঢেলে দাও, তারপরে চামিচ দিয়ে আস্তে আস্তে করে নেড়ে নাও। তো আস্তে আস্তে করে চামিচ দিয়েও নেড়ে নিচ্ছিল, তার মধ্যে আমি এদিকে পেঁয়াজ বেরেস্তা করছিলাম। পেঁয়াজ বেরেস্তা করতে পারি নাই, কারণ একেবারে গ্যাস নাই, যেহেতু এখানে গ্যাস নাই আমাদের। আর এখন কি করব বুঝতে পারছিলাম না। তো আমি একটু পরিমাণে কাঁচামরিচ এখানে ফেটে দিয়েছি কয়েকটা, আপনারা স্বাদ বুঝে ঝাল যতটুকু পরিমাণে খেতে চান সেরকম দিবেন। আর যেহেতু আজকে শুক্রবার আসলে, যার কারণে আমাদের রান্নাটা আসলে আরও আগে তুলে দেওয়া উচিত ছিল, কিন্তু আসলে সব কিছু প্রস্তুতি করতে করতে লেট হয়ে গেছে। তো বেরেস্তাটা তৈরি করতে পারি নাই। তারপরে ফ্লেভারের জন্য কাঁচা যে পেঁয়াজের যে একটা গন্ধ থাকে সেটা যেন না থাকে, যার কারণে আলতো আলতো যেটুকু পরিমাণে নরম করে নিয়েছি সেটাই ঢেলে দিয়েছি ওখানে। তো আমি ওখানে মিক্স করে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য। আর এদিকে আমি জর্দার কালার দিয়ে আলুটা ভেজে নিচ্ছিলাম। আলুটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, তারপরে আমি এখন চলে গেলাম ছাদে। কিছুই করার নাই, যেহেতু গ্যাস নাই, লাকড়ি চুলাতে এখন রান্না করব। তো সর্বপ্রথমে আমি পলিথিন জ্বালিয়ে দিলাম, যাতে করে সুন্দরভাবে খুব ফাস্ট লাকড়িটা জ্বলে যায়। আর আমার এই সব রান্নার বিষয় যেটা বলতে চাই, আসলে রান্না করতে আমার খুবই ভালো লাগে, এটা তো আপনারা অনেকেই জানেন। আর বিশেষ করে লাকড়ি চুলায় রান্না করা, লাকড়ি চুলায় কোনো তরকারি বা রান্না, ভাত যেটাই বলেন, সব কিছু আমার খুবই পছন্দ। আর লাকড়ি চুলা জ্বালানো আমার কাছে একেবারে সহজ মনে হয়, কারণ সবসময় যেহেতু বাবার বাড়িতে লাকড়ি চুলা দিয়ে রান্না করতাম, যার কারণেই কিন্তু আমার কাছে একটু কঠিন মনে হয় না। দেখেন সেকেন্ডের মধ্যে কিন্তু অনেক সুন্দরভাবে কিন্তু লাকড়িটা জ্বলে গেছে। আর এখন সম্পূর্ণটা রান্না করার পালা। আর আমি এটা সুন্দরভাবে এখানে তুলে দিয়ে আমি বাকি উপকরণ যেগুলো জিনিসপত্র আছে সবগুলো জোগাড় করে ফেলবো। আমার একটু ঝামেলা মনে হয় না, কারণ লাকড়ি চুলাটা বেশি আঁচ না কম আঁচ কখন কোনটা দিতে হবে আমি নিজেও তখন বুঝতে পারি, যার কারণে কখনো কমিয়ে দেই, কখনো বাড়িয়ে দেই। তো এখন এটা আমি এক ফোঁটাও কিন্তু পানি দেই না, এখানে সম্পূর্ণটা পানি গোশ থেকে যেটা বের হয়ে আসে সেটা দিয়েই কিন্তু আমি রান্না করব। গোশ কিন্তু আসলে রান্না করার সময় অনেকে পানি অ্যাড করেন, আমি পানি অ্যাড করি না, এই কারণে একটা স্বাদটা কিন্তু অন্যরকম হয়ে যায়। আমি এই সবজিটা রান্না করব, সবজির যেই বাকি জিনিসগুলো থাকে সেগুলো কিন্তু ফেলনা না, যার কারণে আমি এটা আপনাদের মাঝে শেয়ার করতে খুবই ভালো লাগলো। যে অনেকে দেখা যাচ্ছে মুরগি পালেন, তাদের জন্য বলবো, যারা সবজি থাকে বাসায় তারা কিন্তু এই কাজটা করতে পারেন, সুন্দর করে কুচি কুচি করে কেটে তারপরে মুরগিকে কিন্তু খেতে দিতে পারেন। আর আমার ছেলে এখানে সুন্দরভাবে খেলছিল, আরও মুরগি এক্সট্রা এই সাইডে আছে, আর এদিকে কিন্তু আমার রান্নাটা হয়ে আসছে। উপরে যখনই তেলটা সুন্দরভাবে ভাসতেছিল তখনই কিন্তু আমি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, গরুর গোশটা আমি এটা রেখে দিব। আর এই রান্নাটা কিন্তু আসলে এই গোশটা খেতে খুবই ভালো লাগে, কারণ অনেকে দেখা যাচ্ছে যে এই গোশটা খেতে পছন্দ করে। আমার ছেলে বাটিতে করে নিয়ে খাওয়া শুরু করে দিছে। এর মধ্যে কিন্তু ওদের নামাজ পড়া শেষ হয়ে গেছে, আর মিলাদের জিনিস নিয়ে আসছে। তো মিলাদের জিলাপি দিছিল, আর ঘরের মধ্যে যেহেতু আমাদের দুটা পার হয়ে গেছে, যার কারণে তখন কিছু করার ছিল না, আমরা সবাই ছাদে জিলাপি খাচ্ছিলাম, ভালো লাগতেছিল। আর এইটা নামানোর পরে কিন্তু আমি এখন পাতিল তুলে দিব, কারণ এখানে পোলাওটা রান্না করব, একসঙ্গে বিরিয়ানিটা করে ফেলবো। তো সর্বপ্রথমে যখন তেল দিয়েছি, তেলটা কিন্তু খুব ফাস্ট গরম হয়ে গেছে, কারণ যেহেতু লাকড়ি চুলা গরম হইতে সময় লাগে না। এখানে পেঁয়াজ, তারপরে জিরা, আদা রসুন বাটা, এই জিনিসগুলো আমি এক্সট্রাভাবে আবারও দিয়েছি, লং, দারচিনি, এলাচ, যাতে করে পোলাওর মধ্যে যে গন্ধটা, সেই গন্ধটা সুন্দরভাবে হয়ে যায়। আর পেঁয়াজটা কিন্তু ভালোভাবে ভেজে নিয়েছি, দেখেন, দেখলেও বুঝতে পারবেন। একেবারে কিন্তু আমি বাদামি কালার করি নাই, হালকা হালকা পরিমাণে লালচে লালচে হয়ে আসে তখন
তখনই হচ্ছে আমি এখানে হচ্ছে চাউলটা অ্যাড করে দিয়েছি। আর চাউলটা সুন্দরভাবে কিন্তু ভেজে নিতে হবে, এই কারণে ভাজতে হবে যাতে করে হচ্ছে ঝরঝরা হয়। আর অনেকে কিন্তু দেখা যাচ্ছে যে চাউলটা সুন্দরভাবে ভাজে না, একটু দুইবার একবার নেড়ে চেড়ে কিন্তু হচ্ছে পানি অ্যাড করে দেয়। আর পোলাও রান্না করার জন্য কিন্তু আমি সবচেয়ে হচ্ছে সহজ টিপস যেটা দিব হচ্ছে আপনারা যতটুকু পরিমাণে মানে যেই পট দিয়ে চাউল দিবেন সেই পটের মাপে হচ্ছে দুইবার হচ্ছে পানি দিবেন, তাহলে কিন্তু একেবারে সহজ হয়। কারণ কি শুধু সহজ না, আসলে হচ্ছে ঝরঝরা হয়ে যাবে, কারণ ঝরঝরা না হলে কিন্তু আসলে ভালো লাগে না পোলাও খেতে আর বিরিয়ানি খেতে, যেটাই কাচ্চি বলেন আর যেটাই বলেন। তো যাই হোক, আমার হচ্ছে এখন ভাজা সুন্দরভাবে হয়ে গেছে। আর হচ্ছে মিলাদের জন্য মানে মিলাদ থেকে যখন জিলাপি নিয়ে আসছে, এখানে সানজিদা আছে, আমার ছেলে আছে, আমার ছোটোটা আছে, আমার শাশুড়ি, সবাই মিলে হচ্ছে আমরা এটাই হচ্ছে ভাগাভাগি করে খাচ্ছিলাম। আর যেহেতু খাবার আসছে আর এমনিতে দুপুরবেলা পার হয়ে গেছে, অনেক সময় হয়ে গেছে, যার কারণে হচ্ছে আমাদের হচ্ছে ক্ষুধাও লেগে গেছিলো। তারপরে হচ্ছে আবার মুড়ির মোয়া নিয়ে সবাই মিলে মুড়ির মোয়া খাইছি। তো এই তো হচ্ছে এখন কিন্তু আপনারা চাইলে এখানেও কিন্তু এখন গোশটা অ্যাড করে দিতে পারেন। তবে হ্যাঁ, আমি যখন হচ্ছে চাউলটা একটু হালকা হালকা মানে 90% সিদ্ধ হয়ে গেছে বললেই চলো, তখনই আমি কিন্তু অ্যাড করে দিছি। অনেকে দেখা যাচ্ছে পানির মধ্যে এরকম পানি থাকা অবস্থায় কিন্তু অ্যাড করে দেয়, এটাও কোনো সমস্যা হয় না। আবার গরুর গোশ যখন রান্না করতেছেন তখনও কিন্তু চাউলটা একত্র করে দিয়ে নেড়ে চেড়ে তারপরেও কিন্তু আপনারা চাইলে পানি তখনও দিতে পারেন। তো এই তো আমি যেভাবে করলাম সেটাই, মানে আমি আমার মতন করে রান্না করি, আমার মতন করে রান্না করতে খুবই ভালো লাগে। আর পানিটা যখন হচ্ছে দিয়েছি তখন কিন্তু আগুনটা আমি বাড়িয়ে দিয়েছি, দেখেন যখনই বলক আসবে তখন হচ্ছে কমিয়ে দিব। তো এখন হচ্ছে এখানে কাঁচামরিচ আমি অ্যাড করে দিয়েছি, আলু ভাখারা অ্যাড করে দিলাম। আর আমি যেহেতু এখানে হচ্ছে কিশমিশ তারপর হচ্ছে বাদাম সব কিছু কিন্তু এক্সট্রাভাবে হচ্ছে বেটে নিয়েছি, যার কারণে এটা আমি এক্সট্রা করে আস্তাটা আর দিই নাই, কারণ আমার ছেলে মুখে পড়লে সেটা খায় না, যার কারণে আমি ব্লেন্ডার করে কিন্তু এখানে অ্যাড করেছি। সবচেয়ে সহজ উপায় এইটাই। আর আমি আলুটা যেহেতু ভেজে রেখেছিলাম কালারফুলের জন্য, সেই আলুটা কিন্তু এখানে হচ্ছে আমি অ্যাড করে দেওয়ার পরে গোশগুলো সব উপরে দিয়ে একটু পরে কিন্তু আবার নেড়ে চেড়ে নিয়েছি। আসলে পোলাও রান্না করার জন্য করে আর বিরিয়ানি রান্না করেন বলেন আর হচ্ছে আপনার কাচ্চি করেন, সব কিছু একই রকম ধরতে গেলে আমি যেটা মনে করি। আর এখন যেহেতু রাঁধুনি মশলাটা পাওয়া যায়, যার কারণে কঠিন বলতে কিছুই হয় না, শুধু মনে করেন হচ্ছে এক্সট্রা জিনিস এক্সট্রা রকম করে রান্না করতে হয়, জাস্ট এতটুকুই। এখানে আমি ঘিটা অ্যাড করে দিয়েছি, আপনারা চাইলে কিন্তু হচ্ছে খাওয়ার আগেও দিতে পারেন, তবে আমি আগেই দিয়েছি। তো আমার রান্না আজকে কমপ্লিট, সবাই বুঝতে পেরেছেন কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই বলবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।